সরি, একটু মোবাইলের সংযোগের জন্য ডিস্টার্ব হয়ে গেল। তো রাদারফোর্ড যেটা করেছিল যে সেখানে গামারশ্মি পাঠিয়েছিল, গামারশ্মি পাঠানোর ফলে প্লেটটা ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে তিনি দেখলো যে প্লেট তো ধ্বংস হয়ে গেলো, তাহলে এত শক্তিশালী রশ্মি পাঠানো যাবে না। তখন তিনি কী করলো, সাধারণ লাইট, টর্চ লাইট পাঠাতে শুরু করলো। লাইট যায় না, এটা কম এনার্জি, এটা ভিজিবল এতে পাঠালে হবে না। তখন তিনি ভাবলো যে এটা কী দিয়ে করা যেতে পারে। মানে এই যে পরীক্ষা, দীর্ঘদিন ধরে তার পরীক্ষা চলছে যে সফল হওয়ার জন্য, যে কারণ পরমাণুর ভিতরকার ইনফরমেশন তিনি জানতে চায়। ফলে কী করলো, ফলে তিনি গামা রশ্মি, এখানে এক্স রশ্মি, এটা করতে 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 একটা সময় তিনি সফল পরীক্ষা আসলো যে না, হিলিয়াম কণা, তাদের কারণ এক একটা তরঙ্গের এনার্জি এক এক রকম। হিলিয়াম কণা বা আলফা কণার এনার্জি একটা নির্দিষ্ট, তার এনার্জি ক্যালকুলেট করতো তিনি খাতায়। সেটাকে করে একটা জায়গায় তিনি বুঝতে পারলো যে এরকম একটা এনার্জি তাকে পাঠাতে হবে। তখন আর পাতলা করে লাভ নেই, ও মানে আননোনভাবে এনার্জি পাঠিয়ে লাভ নেই। এখন তিনি কি করলো, যে এখন তিনি একটা ক্যালকুলেট করে একটা নির্দিষ্ট রেঞ্জের রশ্মি, দ্যাট মিনস আলফা কণা বা অ্যালফা রে, আলফা রশ্মি যখন পাঠালো বা হিলিয়াম কণা স্রোত পাঠালো, মানে কোনো একটা হিলিয়াম চেম্বারে যখন হিলিয়াম গ্যাসকে অতি উত্তপ্ত করা হবে, তাহলে সেখান থেকে রশ্মি নির্গত হবে। সেই রশ্মি পাঠালে কী হবে, সেই রশ্মি পাঠালে সেটা হচ্ছে গিয়ে সেখানকার তিনটি ঘটনা লক্ষ্য করা যাবে। ধরে নাও সেখানে তিনি রশ্মি পাঠিয়ে মোটামুটি তিনটি ঘটনা তিনি লক্ষ্য করতে পেরেছিল। এক নম্বর, ধরে নাও এটা সেই পাতলা স্তর, আমি একটু তোমাদের বড় করে সাইজ করে আগাচ্ছি যাতে জিনিসটা বুঝতে পারো। সেই পাতলা স্তর মানে সেই ইট ভাটার ইট বা এক একটা ফুটবল, এক একটা ফুটবল, এটা আরো স্তরে সজ্জিত আছে, যেখানে এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এবং এখানে তোমার নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, ইলেকট্রন এন্ড এটসেট্রা এখানে আছে। তোমার হচ্ছে গিয়ে সেটা যে তুমি যদি সিলভার নাও তার জন্য একরকম হবে, তুমি হচ্ছে এটা তো পরমাণু সিলভার বা হচ্ছে গিয়ে সোনার পাত, তাহলে এটা কিরকম ইলেকট্রন বিন্যাস হবে সেই ভারী অ্যাটমটা বা অ্যাটম হাই অ্যাটমিক নাম্বার বিশিষ্ট প্লেটটাই নির্দেশ করবে। তাহলে এখানে একটা গ্যাস চেম্বার রয়েছে, যেখানে গ্যাস চেম্বারের মধ্যে হিলিয়াম গ্যাস রয়েছে। সেই হিলিয়াম গ্যাস তোমার যেখানে হিলিয়াম গ্যাস রয়েছে, হিলিয়াম গ্যাস তখন এখানে এক্সাইটেড করা হবে বা এনার্জি দেওয়া হবে। তখন এখান থেকে এক্সাইটেড করে এখান থেকে একটা না রশ্মি নির্গত হতে পারে। সেই রশ্মিটাকে কি করা হলো, একটা নির্দিষ্টভাবে এখানে পাঠানো হলো। সেই রশ্মি এখানে বান্ডেল অফ রে কতগুলো পাঠানো হলো, বা এরকম এখানে কতগুলো রশ্মি পাঠানো হলো। পাঠালে কি কি ঘটনা দেখতে পাবে, মানে এখান থেকে কতগুলো রশ্মি আসবে। তাহলে দেখা যাবে এই যে রশ্মিগুলো ম্যাক্সিমাম রশ্মি সরাসরি বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম রশ্মি সমান্তরালে বেরিয়ে যাবে। ম্যাক্সিমাম রশ্মি। তাহলে এখান থেকে তিনি একটা সিদ্ধান্তে এসেছিল, এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। এতক্ষণ এত কিছু বলার পিছনে এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। তিনি দেখেছিল, আমি তার পরীক্ষাটা থেকে যে একটা অ্যাজাম্পশন ধরি, তাহলে ধরে নাও ইনি 1000 খানা রশ্মি পাঠিয়েছিল। 1000 খানা রশ্মির মধ্যে 995টি বা তার বেশি সংখ্যক রশ্মি সমান্তরালে বেরিয়ে গেছে। তার মানে কি, এখান থেকে সিদ্ধান্তে আসা যায় সেই প্লেটটার বেশিরভাগ অংশই ফাঁকা, কারণ বাধা দেওয়ার কেউ নেই। নাম্বার 2, খুব কম সংখ্যক, অর্থাৎ 995 চলে করে বাকি থাকলো 5টি, 3টি বা 4টি ইলেকট্রন বা রশ্মি বা আলফা রশ্মি, আলফা কণা, পজিটিভ স্রোত। কারণ এখানে কেন্দ্রে কি আছে, পজিটিভ, এখানে কি হচ্ছে তোমার স্রোত কি পজিটিভ। তাহলে কি আসলো, এর সঙ্গে যখন কেন্দ্রে এসে কেন্দ্রের দিকে আসলে তখন বিকর্ষণ করবে বা রিপালস করবে। ফলে কি হবে, এই রশ্মিটি এখানে এসে যখন এখানে দেখলো ধনাত্মক কণা, ধনাত্মক কণা বিকর্ষণ করে একটু মাত্র স্ক্যাটার করবে। তার মানে অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা, এইদিকে না গিয়ে, সরাসরি না গিয়ে একটু জাস্ট স্ক্যাটার বা বিক্ষেপ্ত হয়ে গেল। এই যে অ্যাঙ্গেলটা স্ক্যাটারিং অ্যাঙ্গেল, এই থিটার মানটা সাধারণত 1 ডিগ্রি বা তার কাছাকাছি, বা লেস দেন 2 ডিগ্রি বা 1 ডিগ্রি কাছাকাছি, 2 ডিগ্রি বেশি হয় না, 1 ডিগ্রির কাছাকাছি, হ্যাঁ এটা থাকে আর কি, এই যে বিক্ষেপ্ত কোণ। তার মানে সেখান থেকে সিদ্ধান্ত আসলে খুব কম সংখ্যক, এই জায়গাটা সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, যে খুব কম সংখ্যক রশ্মি এখান থেকে বিক্ষিপ্ত হলো। তা বিক্ষিপ্ত কেন হলো, বিক্ষেপণ ঘটনা তখনই ঘটবে কারণ রশ্মিকে পজিটিভ আর কেন্দ্র পজিটিভ, তাহলে এখানে রিপালশন ঘটনা আছে। তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে এই পরমাণুর মধ্যে একটা ধনাত্মক স্থানের অস্তিত্ব রয়েছে। নাম্বার 2 পয়েন্ট।
নাম্বার 3 পয়েন্ট কি, খুব কম সংখ্যক অর্থাৎ 1000টির মধ্যে হয়তো একটি বা নাও থাকতে পারে, 1 লক্ষটার মধ্যে হয়তো দুটি বা একটি রশ্মি কি হলো যে এসে ঠিক যখন কেন্দ্রের দিকে পাঠানো হলো সেই রশ্মিটা এসে প্রতিফলিত হয়ে বা 180 ডিগ্রি কাছাকাছি বা 90 ডিগ্রি বেশি মানে প্রতিফলিত হয়ে সে ফিরে আসলো। তার মানে কি দেখা গেলো এখানে, যে রশ্মির এনার্জি কেন্দ্রের এনার্জি অ্যাটমিক যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের এনার্জি থেকে রশ্মির এনার্জি কম, ফলে কি হলো এটাকে রিফ্লেক্ট করলো। তাহলে কি আসলো, পরমাণুর কেন্দ্রে সমস্ত শক্তি কেন্দ্রীভূত থাকে, এক কথায় বলতে গেলে পরমাণু মেইন এনার্জি বা যেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। তাহলে এখান থেকে তিনি সিদ্ধান্তে আসলো, এই জায়গাটা থেকে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। নাম্বার 1 পয়েন্ট, পরমাণুর মধ্যস্থিত বেশিরভাগ অংশই ফাঁকা। নাম্বার 2 পয়েন্টস, একটি পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস তথা ভরকেন্দ্র, দ্য সেন্টার অফ মাস of an atom are situated at a smallest portion। তাহলে পরমাণুর খুব ক্ষুদ্র পরিসরে বা ক্ষুদ্র জায়গায়, খুব অতি ক্ষুদ্র জায়গায় যেটা নিউক্লিয়াস থাকে, বেশিরভাগ অংশে থাকা খুব ক্ষুদ্র জায়গায় নিউক্লিয়াস থাকে। আর ইলেকট্রনগুলো তো এতটাই ক্ষুদ্র যার বলতে গেলে ইলেকট্রন অ্যাট্রাকশন রিপালশনের ঘটনাটা মানে বলতে গেলে এই কেন্দ্রের তুলনায় এই শক্তি অনেক বেশি, ইলেকট্রনের থেকে এর শক্তি অনেক বেশি, কেন্দ্রের শক্তি অনেক বেশি। ফলে এখানে ইলেকট্রনটার খুব একটা ড্রব্যাকস আমরা দেখতে পাবো না, সাইড ইফেক্ট আমরা দেখতে পাবো না। এখানে মেইনলি আমরা যেটা দেখবো যে এখানে বেশিরভাগ রশ্মি বেরিয়ে গেলো, খুব কম সংখ্যক রশ্মি বিক্ষিপ্ত হয়ে অল্প স্মল অ্যাঙ্গেল স্ক্যাটার করে বেরিয়ে গেলো, এবং আর খুবই অতি ক্ষুদ্র রশ্মি বা খুব কম সংখ্যক, অত্যন্ত কম সংখ্যক রশ্মি এখান থেকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেলো। তাহলে এখানে আমরা বলতে পারি যে কেন্দ্র পুরোপুরি পজিটিভ। কেন্দ্রে যে প্রোটন বা নিউট্রন আমরা বলতে পারি কেন্দ্রে পুরোপুরি পজিটিভ। সেখান থেকে তিনি প্রথম বললো যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানের অস্তিত্ব রয়েছে, তার সফল পরীক্ষায়। কিন্তু এটাই শেষ কথা নয়, আমরা এখান থেকে একটা জিনিস জানবো যে গত কালকে আমরা বলেছিলাম যে এক একটা পরমাণুর সাইজ অত্যন্ত ছোট, কারণ এক একটা যদি লোহার কোনো দণ্ডকে যদি কাটা হয় তাহলে কোটি 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 ভাগে ভাগ করলে অতি ক্ষুদ্র যে যেটাকে ভাঙা যায় না তার নাম হচ্ছে কি পরমাণু। এখানে এই যে পরমাণুর যে কেন্দ্রের সাইজ এবং পুরো একটা পরমাণুর সাইজ, সেটা হচ্ছে গিয়ে মানে আয়তন, কেন্দ্রের আয়তন, নিউক্লিয়াসের আয়তন, পুরো পরমাণুর আয়তন হচ্ছে গিয়ে 10⁻12 ভাগের 1 ভাগ। তার মানে 10 লক্ষ ইন্টু 10 লক্ষ ভাগের 1 ভাগ। তার মানে একটি পরমাণু যাকে ভাঙা যায়নি, যাকে ভাঙা যায় না, সেই পরমাণুকে যদি 10⁻12 ভাগে ভাগ করা হয়, পরমাণু কাকে বলে, যে পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, যা ভাঙা যায় না। সেই পরমাণুকে যদি 10⁻12টি পোর্শনে ভাগ করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র গোলকে ভাগ করা হয় 10⁻12টি, 10⁻12 মানে কি 10 লক্ষ ইন্টু 10 লক্ষ ভাগে যদি ভাগ করা হয়, তাহলে মানে একটি যে ভাগ, সেই ভাগের মধ্যে নিউক্লিয়াস থাকে আর বাকি সবটাই ফাঁকা। তাহলে যদি বলা হয় দ্য রেশিও অফ ভলিউম অফ অ্যান অ্যাটম বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড হোল অ্যাটম ইজ নিউক্লিয়াস অ্যান্ড হোল অ্যাটম is 1:10⁻12। তাহলে পুরো পরমাণুর 10⁻12 ভাগের 1 ভাগ জায়গায় নিউক্লিয়াস থাকে। তাহলে যার মধ্যে এবার সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, আচ্ছা ওটা তো খুবই ক্ষুদ্র, শুধু ওখানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কে থাকে, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। এবার ভাবো প্রোটন নিউট্রন, যদি কার্বন পরমাণু বলা হয়, তা কার্বন পরমাণুর মধ্যে 6টি প্রোটন, 6টি নিউট্রন, অর্থাৎ 12টি, ভর সংখ্যা 12, আর ইলেকট্রন 6টি, বাইরের ক্লাউডস বা মেঘের আকারে বাইরের দিকে ছড়িয়ে থাকে। তাহলে যে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন কেন্দ্রে থাকে, সেই কেন্দ্রে সব এক জায়গায় থাকে। কোন জায়গায়, যে 10⁻12 ভাগের 1 ভাগ জায়গায়। পরমাণু ভাঙা যায় না, যাকে ক্ষুদ্রতম অংশ, তাকে 10⁻12 ভাগ ভাগ করতে হবে, তার 1 ভাগ জায়গায় নিউক্লিয়াস থাকবে, সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন থাকবে। সেই প্রোটন নিউট্রন কি, যে নিউক্লিয়াসের মোট ভর, নিউক্লিয়াসের মোট ভর না,
পরমাণুর মোট ভর। কার্বন পরমাণু ভর কত? 12। ভর সংখ্যা কত? 12। গ্রাম পারমাণবিক ভর কত? 12 গ্রাম। তাহলে কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে গিয়ে 12, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 12 গ্রাম। তাহলে পরমাণুর কেন্দ্রে এই যে 12 গ্রাম বা 12টি প্রোটন নিউট্রন ওইটুকু জায়গার মধ্যে অবস্থান করছে। এবং এক একটি প্রোটনের ভর আমরা কতদিন আমরা জেনেছিলাম যে কীরকম হয়, এবং যে বাইরের দিকে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনের ভর আমরা জেনেছিলাম কীরকম। আমরা একটু দেখি বিষয়টা কী দাঁড়ায়। এগুলো জানলে না যে পরমাণুর যে আসল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার যদি একটু জানি তাহলে আমাদের পড়তে ভালো লাগবে যে আমরা কি পড়ছি আর কি। আমরা জানি গতদিন আমরা জেনেছিলাম যে পরমাণুর ইলেকট্রনের ভর, এক একটি পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেই এক একটি ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 বা 9.11 10⁻31 কেজি। আমি তোমাদের এই ম্যাথটাকে একটু ভেঙে বলছি, এটা মানেটা কি। এটা বই লেখা আছে, আমি বানিয়ে বলছি না, বই লেখা আছে, যে কোনো বই তুমি নেট সার্চ করে দেখতে পারো। তাহলে মাস অফ ইলেকট্রন ইজ 9.1 10⁻31 কেজি। আচ্ছা, এটাকে আমরা ম্যাথামেটিক্সের নিয়মে বলতে পারি যে 9.1 / 10⁻+31 সূচকের নিয়মে, কারণ x⁻⁻4 = 1/x⁴ হয়। তাহলে মাইনাস থাকলে নিচে প্লাস আসবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আরেকটা বলতে পারি যে 91/10 × 10⁻31 এটা বলতে পারি। আচ্ছা, আর কি বলতে পারি যে 91/10⁻32। আর কি বলতে পারি যে 0.0000 up to 29 মানে 29টি শূন্য তারপরে 91 কেজি। স্যার এটা কেন একটু বলুন। তার কারণটা হচ্ছে গিয়ে দেখো, আমি যে তোমাকে একটা সিম্পল উদাহরণ বলি যে 1/100 সমান কত? 0.01। 1/1000 সমান কত? 0.001। তাহলে নিচে কটা সংখ্যা আছে? মোট 4টি। নিচে কটা সংখ্যা আছে? মোট 3টি। তাহলে দশমিক সহ মোট 3টি, দশমিক সহ মোট 4টি। এদিকটা না, দশমিক সহ মোট 4টি। এখানে যত সংখ্যা থাকবে এখানে তত সংখ্যা থাকবে। তাহলে এখানে কি আসলো? 32। 32টি সংখ্যা আছে। তাহলে 32টি সংখ্যা দশমিক একটা 29টি, তাহলে মোট 30টি আসলো। 29টি শূন্য আর হচ্ছে দশমিক 30টি 31 32 91। তাহলে এত কেজি। আচ্ছা, ভালো কথা, আমি এটাকে জাস্ট ম্যাথমেটিক্সে একটু ভেঙে বললাম। আর একটু যদি ভেঙে বলি যে আমি বললাম আচ্ছা বলো তো এটা কত কেজি? এটা কত কেজি লিখলাম? স্যার এটা 91 কেজি, মানে 91 কেজি। আচ্ছা, ভালো কথা, এটা কত কেজি লিখলাম? স্যার 0.91 কেজি। না, 0.91 কেজি না বলে এটাকে আমরা বলতে পারি 910 গ্রাম। দেখি ক্যামেরাটা দেখে নিই। এটাকে আমরা বলতে পারি 910 গ্রাম। আচ্ছা, দশমিক যদি আমরা তার আগে একটা বসিয়ে দিই, শূন্য দিয়ে একটা 91 দিলাম, সরি 0.091 কেজি। এটা মানে কি 91 গ্রাম। 0.0091 এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার 9.1 গ্রাম। 91 থেকে এটা 9.1 গ্রাম। আচ্ছা, এটাকে আমি বেশি করে একটু বললাম, এটার নাম হচ্ছে 10 গ্রাম। দশমিক যদি আর একটা ঘরে আগে আসে 0.00091 এটা মানে হচ্ছে তোমার 1 গ্রাম। 1 গ্রাম বুঝতেই পারছো কতটা। দশমিকের আগে যদি আর একটা শূন্য বসিয়ে দেই, 1 গ্রামের 10 ভাগের 1 ভাগ। আর একটা শূন্য বসিয়ে দেই, তার 10 ভাগের 1 ভাগ। আর একটা শূন্য বসিয়ে দেই, তার 10 ভাগের 1 ভাগ। আর একটা শূন্য বসিয়ে দেই, তার 10 ভাগের 1 ভাগ। আর একটা শূন্য বসিয়ে দেই, তার 10 ভাগের 1 ভাগ। আর একটা শূন্য বসিয়ে দেই, তার 10 ভাগের 1 ভাগ। আমি এখন 10টাও শূন্য লিখিনি। 29 সংখ্যক জিরো আছে, 29 সংখ্যক। আমি কিন্তু বারবার বলছি 29 সংখ্যক। আর আমি অঙ্কটাকে জাস্ট এক্সপ্লেইন করছি। এটা কিন্তু আমি আমার মতো করে লিখছি না, জাস্ট এক্সপ্লেইন করছি। তাহলে ভাবো একটা ইলেকট্রনের ভর কত ক্ষুদ্র। 1 গ্রামের 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, তার 10 ভাগের 1 ভাগ, তার 10 ভাগের 1 ভাগ। কতটা থাকবে? কতটা থাকবে? স্যার কিছুই থাকবে না। তার মানে যে ইলেকট্রনের ভর অতি ক্ষুদ্র। এখনো পর্যন্ত আমাদের ম্যাটার্স লেভেলে বা পরমাণুর বিশেষ করে ক্লাস 11-12 পর্যন্ত
তোমাদের ক্ষুদ্রতম কণা হিসেবে আমরা ইলেকট্রনকেই চুজ করব। এখন পর্যন্ত দ্য স্মলেস্ট পার্টিকেল ইন physics in class 12 up to class 12 is electron. Why? Since its mass is so it is smaller than that of proton, neutron and any other matters. যে কোনো পদার্থ থেকে ইলেকট্রনের ভর কম। তাহলে আমি যে তোমাদের গতদিন বলেছিলাম যে একটি লোহার পাতকে 1 লক্ষ ভাগে ভাগ করে আমাকে 1 ভাগ দাও, তার 1 লক্ষ ভাগে ভাগ করে 1 ভাগ আমাকে দাও, তার 1 লক্ষ ভাগে 1 ভাগ, আমি তো 4 বার মাত্র বলেছি। রামশ্যাম ডিবসাক থেকে যদু, তারপরে আর কদু নিল না। তাহলে আমরা দেখলাম যে কদু আর নিল না। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, এখানে হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রনের ভর এতটাই কম, এটাকে আমরা ক্ষুদ্র কণা, এবং যেটা কি থাকে ইলেকট্রন মহল বলতে গেলে তার ইলেকট্রন ক্লাউডস বাইরের দিকে থাকে। প্রোটন যে খুব বড় তা তো না, প্রোটনও ক্ষুদ্র। আমরা জানতাম যে প্রোটনের ভর কত, দ্য মাস অফ প্রোটন ইজ 1.6725 10 to the power minus 27 কেজি। ওর থেকে জাস্ট 1000 গুণ বেশি, 27 10 to the power 4, 10,000 গুণ বেশি। আচ্ছা, মানে পাওয়ারের দিক থেকে যদি বলা হয় 10,000 গুণ, অ্যাকচুয়ালি এক একটা প্রোটনের ভর এক একটা ইলেকট্রনের ভরের 1836 গুণ বাড়ে। আচ্ছা স্যার, এটা আপনি কি করে পেলেন? আমাকে পেতে হবে না, তোমরা নিজেরাই ঘরে টেস্ট করো। ঘরে বসে বসে ক্যালকুলেটর রয়েছে, তোমরা নিজেরাই ক্যালকুলেটরে অরিজিনালি টেস্ট করো। দ্য মাস অফ প্রোটন আপয়েন্ট দ্য মাস অফ ইলেকট্রন is equals to 1.6725 10 to the power minus 31 upon 9.11 10 to the power minus 31. So we can write nearly equals to 1836. So mass of proton particle is equals to 1837 times 36 time of mass of electron particle. Similar way te আমরা যদি দেখতে পাই the mass of neutron particle, the mass of electron particle is equals to 1839. That means the mass of neutron particle is equals to 1839 times of electron particle. তো এই হচ্ছে কি আমাদের একটা রাদারফোর্ড মডেলের যে ধারণা, কতটুকুর মধ্যে কি থাকতে পারে সেই বিষয়ে আমরা একটা জিনিস দেখলাম। এখানে মনে হয় এখন আর ক্লাস করা যাবে না, তার কারণ উপরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে, আমরা দেখি পরে।